ক্ষমতার রাজনীতি অনেকটা দাবা খেলার মতো। এখানে শেষ চালটা কে দেবে সেটা আগে থেকে নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। তবে একটি বিষয় চিরন্তন সত্য, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। এখানে শেষ কথা বলে স্বার্থ, আর সেই স্বার্থের হিসাবই নির্ধারণ করে জোট, বিরোধ, এমনকি বিশ্বাসঘাতকতার গল্প। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা গত কিছুদিন ধরে এক ভিন্ন দৃশ্য দেখছিলাম। রাজপথ থেকে সংসদ সবখানেই যেন বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের বক্তব্য, আন্দোলন, এমনকি কৌশলগত অবস্থানেও ছিল এক ধরনের সমন্বয়। অনেকেই ভাবতে শুরু করেছিলেন এই জোট হয়তো ভবিষ্যতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। কিন্তু রাজনীতির এই মধুচন্দ্রিমা যে এত দ্রুত ভেঙে যাবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। ঘটনাটা ঘটে ৯ এপ্রিল জাতীয় সংসদে। দিনটি শুরু হয়েছিল সাধারণ দিনের মতোই, কিন্তু শেষ পর্যন্ত তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ভূমিকম্প তৈরি করে। সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান একটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন। এই বিলের মূল উদ্দেশ্য ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা। কিন্তু এই আইনের ভেতরে এমন একটি ধারা যুক্ত করা হয় যা মুহূর্তেই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী পার্টিকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে। অর্থাৎ এই আইনের মাধ্যমে কার্যত জামায়াতে ইসলামকে রাজাকার সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করা হয়। বিলটি উপস্থাপনের সঙ্গে সঙ্গে সংসদে তীব্র প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি এটিকে শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই নয়, বরং ইতিহাস বিকৃতির একটি নতুন প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, মুক্তিযুদ্ধ ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ নয়। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় চমক আসে অন্য জায়গা থেকে। সবাই যখন ধারণা করছিল এনসিপি তাদের ঘনিষ্ঠ মিত্র জামায়াতের পাশে দাঁড়াবে, ঠিক তখনই তারা স্পিকারকে লিখিতভাবে জানায় এই বিল পাশের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। এই একটি সিদ্ধান্তই পুরো রাজনৈতিক সমীকরণকে উল্টে দেয়। প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি সরাসরি বিশ্বাসঘাতকতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশল? প্রথমে আসা যাক বিএনপির কৌশলের দিকে। কেন তারা হঠাৎ করে এই সময় এমন একটি বিল নিয়ে এলো? অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি কোনো সাধারণ আইন নয়, এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্ত্র। বর্তমান সংসদে এনসিপি ও জামায়াত যেভাবে যুক্তি ও তথ্য দিয়ে সরকারের সমালোচনা করছে, তাতে বিএনপি একটি চাপের মধ্যে রয়েছে। তাদের কাছে পরিষ্কার, রাজপথে শক্তিশালী চ্যালেঞ্জ দিতে সক্ষম যদি কোনো দল থাকে তবে সেটি জামায়াতে ইসলামী। তাই ভবিষ্যতে যদি এই দলটি বড় ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, তাহলে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য একটি আইনি কাঠামো তৈরি করা জরুরি। এই বিল সেই কাঠামোই তৈরি করে দিল। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সময় এই আইনের মাধ্যমে জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা কিংবা নিষিদ্ধ করার সুযোগ রেখে দিল সরকার। এটি এক ধরনের লিগ্যাল সেফটি নেট, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে। এবার আসা যাক জামায়াতের যুক্তির দিকে। ডক্টর শফিকুর রহমান সংসদে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। মুক্তিযুদ্ধ কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? তার মতে যুদ্ধ ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে। কিন্তু একটি পুরো রাজনৈতিক দলকে সেই তালিকায় ফেলা ইতিহাসের সরলীকরণ এবং রাজনৈতিক অপব্যবহার। এই যুক্তি একেবারে অমূলক নয়, কারণ আন্তর্জাতিক আইন এবং ইতিহাস দুই দিক থেকেই ব্যক্তিগত অপরাধের বিচারই বেশি গ্রহণযোগ্য। একটি সম্পূর্ণ দলকে দায়ী করা সব সময় বিতর্ক তৈরি করে। তবে সবচেয়ে জটিল প্রশ্নটি থেকে যায় এনসিপিকে ঘিরে। কেন তারা এই অবস্থান নিল? একটি পক্ষ মনে করে এটি নিছকই সুযোগ সন্ধানী রাজনীতি। তাদের মতে জামায়াতের জনশক্তিকে ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত করছে, কিন্তু ভেতরে ভেতরে চায় জামায়াত দুর্বল হয়ে পড়ুক। কারণ জামায়াত যদি আইনি জটিলতায় পড়ে বা নিষিদ্ধ হয়, তাহলে রাজনৈতিক মাঠ অনেকটাই ফাঁকা হয়ে যাবে এনসিপির জন্য।
অন্যদিকে আরেকটি বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তাদের মতে এটি কোনো বিশ্বাসঘাতকতা নয়, বরং অত্যন্ত হিসাবী একটি সিদ্ধান্ত। এনসিপির মূল সমর্থন আসে তরুণ ও ভাসমান ভোটারদের কাছ থেকে, যারা পরিবর্তন চায় কিন্তু একই সঙ্গে ১৯৭১ সালের ইতিহাসকেও গুরুত্ব দেয়। এই অবস্থায় যদি এনসিপি প্রকাশ্যে জামায়াতের পক্ষে অবস্থান নিত, তাহলে তাদের একটি বড় ভোট ব্যাংক হারানোর ঝুঁকি থাকত। তাই তারা এমন একটি অবস্থান নিয়েছে যেখানে তারা নিজেদের ইমেজ ধরে রাখতে পারে, আবার সরাসরি কোনো পক্ষেও দাঁড়াতে হয় না। রাজনৈতিক ভাষায় একে বলা যায় পলিটিক্যাল রিয়েলিজম, অর্থাৎ বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। সবকিছু মিলিয়ে এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি দেখিয়ে দিয়েছে ক্ষমতার খেলায় কেউ কারো স্থায়ী মিত্র নয়, সবাই শেষ পর্যন্ত নিজের অবস্থান শক্ত করতে চায়। বিএনপি তাদের আইনি অস্ত্র প্রস্তুত রেখেছে, জামায়াত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে, আর এনসিপি চেষ্টা করছে নিজেদের আলাদা পরিচয় ধরে রাখতে। এখন প্রশ্ন হচ্ছে, এই লড়াইয়ের শেষ কোথায়? ভবিষ্যতে এই জোটগুলো আরও ভাঙবে, নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? রাজনীতি কখনো স্থির থাকে না। আজকের প্রতিপক্ষ আগামী দিনের মিত্র হতে পারে, আবার আজকের মিত্রই হতে পারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আপনার দৃষ্টিতে এনসিপির এই সিদ্ধান্ত কি? সুযোগ সন্ধানী রাজনীতি, নাকি বাস্তবতার নিরিখে নেওয়া সঠিক পদক্ষেপ? ক্ষমতার রাজনীতি কখনো সরল রৈখিক নয়, এটি এক জটিল গোলক ধাঁধা, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে বহুস্তর বিশ্লেষণ, হিসাব নিকাশ এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র। ৯ এপ্রিলের সাংসদীয় ঘটনাটি সেই জটিলতারই এক জীবন্ত উদাহরণ। আমরা আগেই দেখেছি একটি বিল কিভাবে মুহূর্তেই জোটের ভেতরের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে, কিন্তু এই ঘটনাকে যদি আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব এটি শুধু একটি আইন পাশের ঘটনা নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রথমত, আমাদের বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ একটি অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী ইস্যু। যে কোনো দল যদি এই ইস্যুকে নিজের পক্ষে ব্যবহার করতে পারে, তাহলে তা তাদের জন্য একটি বড় রাজনৈতিক সুবিধা তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে এই ইস্যুটি একচেটিয়াভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, কিন্তু বর্তমান বাস্তবতায় বিএনপি সরকার সেই একই কার্ড ফেলতে শুরু করেছে, তবে কিছুটা ভিন্ন কৌশলে। এই বিলের মাধ্যমে বিএনপি এক ঢিলে কয়েকটি পাখি মারার চেষ্টা করেছে। একদিকে তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতকে একটি আইনি কাঠামোর মধ্যে বেঁধে ফেলছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনেও তারা একটি বার্তা দিতে পারছে তারা চরমপন্থার বিরুদ্ধে এবং ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু রাজনীতির এই চাল যতটা কৌশলী, ততটাই ঝুঁকিপূর্ণ, কারণ এই ধরনের পদক্ষেপ অনেক সময় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। যদি জনগণের একটি বড় অংশ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখে, তাহলে তা সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারে। এবার যদি আমরা এনসিপির অবস্থান নিয়ে আরও গভীরে যাই, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। এনসিপি মূলত একটি নতুন রাজনৈতিক শক্তি, যারা নিজেদেরকে একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের আলাদা পরিচয় তৈরি করা। যদি তারা পুরোপুরি জামায়াতের পাশে দাঁড়াতো, তাহলে তারা সহজেই জামায়াতের ছায়া দল হিসেবে পরিচিত হয়ে যেত। আবার যদি তারা বিএনপির পাশে দাঁড়াতো, তাহলে তাদের বিকল্প রাজনীতির দাবিই প্রশ্নবিদ্ধ হয়ে যেত। তাই তারা এমন একটি অবস্থান নিয়েছে যেখানে তারা সরাসরি কারোর পক্ষে না গিয়ে নিজেদের অবস্থানকে মাঝামাঝি রেখেছে। এই কৌশলটি স্বল্প মেয়াদে তাদের জন্য লাভজনক হতে পারে, কারণ এতে তাদের বিভিন্ন ধরনের ভোটারদের ধরে রাখতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জও তৈরি করতে পারে, কারণ রাজনীতিতে অতিরিক্ত নিরপেক্ষতা অনেক সময় অবিশ্বাসযোগ্যতার জন্ম দেয়। জামায়াতে ইসলামী এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন অবস্থানে পড়েছে। একদিকে তাদের বিরুদ্ধে আইনি চাপ বাড়ছে, অন্যদিকে তাদের রাজনৈতিক মিত্রদের মধ্যেও দেখা যাচ্ছে ভাঙন। এই পরিস্থিতিতে তাদের সামনে দুটি পথ খোলা, একটি হলো সরাসরি প্রতিরোধ গড়ে তোলা, আরেকটি হলো নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করা। যদি তারা প্রতিরোধের পথ বেছে নেয়, তাহলে রাজপথ